হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা লাস্ট ভিডিওতে ভেক্টর অধ্যায়ের আপেক্ষিক গতিবেগ নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাব। তো আমি তখন তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। অনেকগুলো উদাহরণের মধ্যে একটা খুব বিশেষ উদাহরণ ছিল যে যখন একজন ব্যক্তি বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, তোমরা নিজেরাও এটা অনুভব করেছো নিশ্চিত, যে বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু আমরা সাধারণত এরকম কিন্তু সোজাই ধরলে, উলম্বভাবে ধরলেই কিন্তু বৃষ্টি থেকে কিন্তু নিজের কিন্তু মাথাকে আমরা রক্ষা করতে পারি। এইবারে যখন একজন ব্যক্তি গতিশীল হবেন বৃষ্টি পড়ার সময়, হাঁটতে শুরু করলেন সাপোজ, তখন দেখবে ওনাকে কিন্তু ছাতাটাকে একটু হেলিয়ে ধরতে হবে। কেন হেলিয়ে ধরতে হচ্ছে না, ব্যক্তির গতির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক গতিবেগ সেটা কিন্তু উলম্বের সঙ্গে একটা কোণে আনত থাকে, অর্থাৎ একটা কোণে হেলে থাকে। সেই জন্য ছাতাটা কিন্তু হেলিয়ে দিতে হয়। তোমরা আরো একটা সহজ উদাহরণ দিই। তোমরা দেখবে কারের ক্ষেত্রেও যখন বৃষ্টির সময় কার যাচ্ছে, সামনের কাঁচ এবং পেছনের কাঁচের মধ্যে দেখবে সামনের কাঁচটা কিন্তু বেশি ভিজে যাচ্ছে পেছনের কাঁচের তুলনায়। তো এই সবগুলোর পেছনে কিন্তু রয়েছে এই আপেক্ষিক বেগ। ইভেন তোমরা দেখবে ট্রেনে কিংবা বাসে যাওয়ার সময় যখন বৃষ্টি হচ্ছে তখন আমরা দেখি জলটা কিন্তু এরকম না পড়ছে না, জলটা কিন্তু উলম্ব ভাবে না পড়ে তির্যক ভাবে পড়ছে। আবার সে ট্রেন কিংবা বাস দাঁড়িয়ে গেলে তখন কিন্তু আমরা দেখবে সেই বৃষ্টি সোজা পড়ছে, অর্থাৎ উলম্ব ভাবে পড়ছে। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে গতিবেগের জন্য, অর্থাৎ এই গতিশীলতার জন্য এই আপেক্ষিক বেগের ব্যাপারটা চলে আসছে, না হলে কিন্তু সেটা সোজাই থাকতো। এটাকে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করতে হবে থিওরি প্রশ্নের জন্য, স্পেশাল নিউমেরিক্যালের জন্য খুবই সহজ কিন্তু, কারণ আপেক্ষিক বেগের ধারণা আগের ভিডিওতে ডেভেলপ হয়ে গেছে, যে সেটাই প্রয়োগ করলেই হবে, যে সামান্য 10 মিনিট হলেই যথেষ্ট। সাপোজ একজন ব্যক্তি, উনি এই বরাবর গতিশীল। তো সাপোজ ওনার গতিবেগটা হচ্ছে u, তাহলে এইটা হচ্ছে ব্যক্তির গতি। যে ব্যক্তি একটা u গতিবেগ নিয়ে যাচ্ছে, না এটাই সাপোজ আমি ধরলাম পয়েন্ট, যেটাই আমি মূল বিন্দু বলতে পারি। তবে বৃষ্টি সবসময় উলম্বভাবে, বুঝতেই পারছো, উলম্বভাবে পড়ছে। তাহলে আমরা যদি এখানে ড্র করি তাহলে বুঝতেই পারছো কিভাবে আসবে, এই বরাবরই হবে। তোমরা স্কেল নিয়ে করে নেবে এরকম। তাহলে এই যে বৃষ্টিটা পড়ছে এটা কিন্তু সোজা হবে। হ্যাঁ, আমি হাতে আঁকার জন্য রেখে যাচ্ছি, তোমরা কিন্তু স্কেল বসাবে, ডট 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 করে নেবে। তো এটা হচ্ছে কি না বৃষ্টির গতি। এটা হচ্ছে বৃষ্টির গতি। তো এটা যে বৃষ্টির গতি থাকছে, স্বাভাবিকভাবে যদি আমি বৃষ্টির গতিবেগটা অঙ্কন করতে চাই বোঝানোর জন্য, তাহলে এটা কি হবে না, আমাকে এই বরাবর এরকম সোজা অঙ্কন করতে হবে। তোমরা স্কেল নিয়ে ড্র করবে, আমি বারবারই বলছি, কারণ বেঁকে যাচ্ছে, হাতে করবে না। তাহলে এখানে যদি আমি ড্র করি তাহলে এটা কি হবে না, বৃষ্টির বেগ আমি এরকম ধরতে পারি। তাহলে এই বরাবর যদি হয় তাহলে এটা হবে কি v ভেক্টর। তো যেহেতু আমাদের আপেক্ষিক বেগ বের করতে হবে, তোমরা জানো আপেক্ষিক বেগ আমরা লাস্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এরকম v মাইনাস u, তাহলে মাইনাস ইউটা লাগবে। সেই জন্য আমাদের কি করতে হবে না, এইটাকে এরকম বর্ধিত করতে হবে, এরকম বর্ধিত করতে হবে। তো এরকম বর্ধিত করলাম, যেরকম তোমরা দেখবে বইতে রয়েছে, এটাকে জয়েন করে দেবে এইভাবে, ডাইরেক্ট স্কেল বসিয়ে জয়েন করে নেবে। তো স্বাভাবিকভাবে এটা হয়ে যাচ্ছে তখন মাইনাস ইউ। তো এই মাইনাস ইউ আর ভি এর লব্ধি, অর্থাৎ ভি এবং মাইনাস ইউ লব্ধি। তাহলে লব্ধিটা কেমন হবে না, যদি আমরা এখান থেকে ড্র করি তাহলে লব্ধিটা দাঁড়িয়ে যাবে কেমন, যেরকম তোমরা সামান্তরিক সূত্রতে লক্ষ্য করেছো। তাহলে এইটা হবে লব্ধি। তাহলে এখান থেকে আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, দেখো লক্ষ্য করে, ঠিক আছে। আমাদের ছবি সে অবশ্য বর্গক্ষেত্রের মতো হয়েছে, তো দেখছি যায় আসে না, এই দুটো মাইনাস এবং ভি এর মধ্যে 90 ডিগ্রি আয়তক্ষেত্রতেও থাকে, বর্গক্ষেত্রতে থাকে। আর তোমরা যদি বইটা দেখো সেখানে অনেকটাই আয়তক্ষেত্র হয়েছে। সেটা আমরা চাইলেও করতে পারবো কি করে না, তোমরাও পরীক্ষায় যখন হবে তোমাদের ইচ্ছা যা খুশি করতে পারো, একটু বাড়িয়ে দিলেই হলো। তাহলে এরকম হয়ে যাচ্ছে, দেখো। যদি বইয়ের মতো করতে চাও কোনো অসুবিধা নেই।
তাহলে এখানে যে ব্যাপারটা থাকছে সে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যাই আসুক না কেন, যদি আমরা দেখি, যদি এটা আমি বর্গক্ষেত্রই ধরি তো তাতেও কোনো অসুবিধা নেই, আমাদের সামান্তরিক সূত্র প্রয়োগ হবে, কোণগুলো 90 ডিগ্রি তো আছে। তাহলে লব্ধি হচ্ছে আমার এটাই, এই w, আমরা চাইলে এটাকে b, এটাকে a যদি আমি নাম দিই, তাহলে OC প্রকাশ করছে লব্ধিকে। তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র যদি এখানে আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না v - u। তাহলে v কি বস্তুর বেগ, u হচ্ছে দর্শকের বেগ। তো এই যে w v - u রয়েছে, যদি এটা মান বের করি তো মান তো খুব সহজেই বেরিয়ে যাবে, বুঝতেই পারছো, v² + u², কারণ যে থার্ড টার্মটা থাকতো যেটা 2ab cos θ তোমরা বলো, অবশ্য 2ab cos α আমরা করেছিলাম, তো সেটা তো 90 ডিগ্রি, cos 90 তো 0, তো সেই জন্য এই ভ্যালুটা আসছে। তার মানে w পাওয়া যাচ্ছে খুব সহজেই v² - u²। তো স্বাভাবিকভাবে আমরা এবারে জানতে চাইবো যে আমাদের কোন কোণে আনত থাকছে সেই কোণটা যদি আমরা থিটা, কেননা তোমরা দেখেছো সাদাটাকে এরকম হেলিয়ে নিতে হয়, সামনের দিকে এরকম হেলিয়ে নিতে হয়, তো সেই কোণটা কত, তার মানে কি হচ্ছে এইটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে অ্যাকচুয়াল বুঝতে পারবো যে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কত। তার মানে এইটা যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি না, এইটা হচ্ছে, যদি আমি এখানে বলি এইটা হচ্ছে কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ। কারণ কি তোমরা লক্ষ্য করে দেখেছো যে যখন আমরা বের করছি তখন কিন্তু তার অভিমুখটা লব্ধির এই বরাবরই থাকছে, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে বৃষ্টি আপেক্ষিক বেগ। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ w সেটা শুধু বর্ধিত করেছি বোঝানোর জন্য যে কেন ছাতাটাকে হেলিয়ে নিতে হয়, না হলে কিন্তু ভিজে যাবো, দাঁড়িয়ে থাকতে যতটা ভিজবো না, কিন্তু হাঁটার সময় অবশ্যই হলে কিন্তু অনেকটা ভিজে যাবো। তার কারণ হচ্ছে তখন কিন্তু গতিশীলতার জন্য বৃষ্টি আর এরকম পড়বে না, আপাতভাবে বৃষ্টি কিন্তু এভাবে পড়ছে বলে তোমাদের মনে হবে, তার কারণ আপেক্ষিক গতিবেগের জন্য লব্ধির অভিমুখটা এই বরাবর হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে তখন কিন্তু এইভাবে লিখতে হবে। তো স্বাভাবিক এখানে এটা যদি -u হয় তাহলে এটাও -u হবে, তো এটা v হবে। তাহলে এখান থেকে যেটা অভিমুখ আমরা বের করব সেটা হচ্ছে tan θ যেটা ধরেছি, তাহলে কত আসছে u/v। এখান থেকে কত সহজে আমরা থিটার মানটা বের করে নিচ্ছি, tan inverse u/v। তো এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে নিউমেরিক্যাল কোশ্চেন, মানে নিউমেরিক্যাল করার সময়। তো সরি এখানে প্লাস ছিল, উপরে প্লাস ছিল, তো এই দুটো তোমরা ভালো করে পড়বে। এটা কিন্তু প্লাসই হবে, কিন্তু প্লাসই ছিল, সেটা আমি ভুলে মাইনাস লেখা হয়ে গেছে। আর এই ক্ষেত্রে দেখবে লব্ধিটা তাহলে হচ্ছে OC বরাবর, তাহলে OC বরাবর থাকছে লব্ধি, সেইটাই হচ্ছে তোমাদের কি না বৃষ্টির আপেক্ষিক বেগের অভিমুখ। তো এই ফর্মুলাটা খুব কাজে লাগবে। এখানে কয়েকটা গাণিতিক উদাহরণ রয়েছে, এর উপরে ভিত্তি করে তোমরা দেখবে চারটা নিউমেরিক্যাল রয়েছে, তো এই থিওরি সেটা তোমাদের বুঝতে সাহায্য করবে, তোমরা ভালো করে দেখবে। লাস্ট একটা ছোট্ট টপিক পরীক্ষাতে 1 নম্বরই এসেছে এখন অবধি অ্যানুয়াল এক্সামিনেশনে বলতে গেলে, কিন্তু এর অ্যাপ্লিকেশন নিউমেরিক্যাল এর রয়েছে এমসিকিউ এবং 2 মার্কসের কোশ্চেনে। তো এই জন্য থিওরিটা একটু বুঝিয়ে দিলেই তোমাদের অঙ্ক করতে কিন্তু অনেকটা সুবিধা হবে, কারণ অঙ্কের জন্য নতুন কোনো ফর্মুলা লাগে না, পুরনো ফর্মুলাগুলোই লাগে, শুধু আপেক্ষিক ত্বরণের ধারণা থাকলেই হবে। টপিকটা হচ্ছে আমাদের যে আপেক্ষিক ত্বরণ কি জিনিস। তো তোমরা বুঝতেই পারছো যে আপেক্ষিক বেগ আলোচনা হয়েছে, তাহলে আপেক্ষিক বেগ যদি আলোচনা হয়ে থাকে তার সঙ্গে সামঞ্জস্য কিংবা সাদৃশ্য রেখে আপেক্ষিক ত্বরণ কথাটা চলে আসবে, কারণ সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারই তো হচ্ছে ত্বরণ। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা যখন আমরা আপেক্ষিক বেগ কোনো বস্তু বের করেছিলাম, যেরকম আমরা যদি এই ক্ষেত্রে বলি w v - u, তখন আমরা দেখেছি বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ করলে কিন্তু আমরা আপেক্ষিক বেগ বের করতে পারছি। তো যদি অবকলনের দিক থেকে বলা হয় যে এদেরকে তো অবকলন একবার করলেই তো চলে আসবে ত্বরণ, তো ঠিক ওই রকমই আপেক্ষিক ত্বরণ বের করার সময় আপেক্ষিক বেগের মতো যে আমাদের একটা নির্দেশ বস্তু কিংবা কারো কথা ভাবতে হয়, একটা কোন বস্তু গতিশীল আছে তার সাপেক্ষে অন্য কোন গতিশীল বস্তুর যে বেগ নির্ণয় করা হয় সেটা আপেক্ষিক বেগ। তো এই ক্ষেত্রেও তাই আমাদেরকে প্রথমে কাজ যেটা করতে হবে সেটা প্রকৃত ত্বরণ বের করতে হবে। যেরকম এই ক্ষেত্রে প্রকৃত বেগ ছিল v, তো প্রকৃত ত্বরণ কি হবে না সমবেগে কোনো বস্তু যখন গতিশীল থাকে তো তখন স্বাভাবিকভাবে তার ত্বরণ কত থাকে, তার ত্বরণ 0 থাকে। তো
সেই যে শূন্য থাকছে কিংবা কোনো বস্তু যখন স্থির তখন তার ত্বরণ শূন্য। তো তার সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তু কিংবা কোনো গতিশীল বস্তু যে ত্বরণ সেটাকেই আমরা বলবো স্বাভাবিকভাবে প্রকৃত ত্বরণ। তো সেই প্রকৃত ত্বরণটা লাগবে যেরকম এখানে প্রকৃত বেগটা লেগেছিল। আর কি না, যদি আমরা সহজ ভাষায় বলি, সাপোজ ধরো আমি এরকম লিখলাম, আমি আগেই বলেছিলাম প্রথমে যে লেটারটা ইউজ হবে তখন বেগ বলেছিলাম, এই ক্ষেত্রে সেটা ত্বরণ হবে। আর যদি উল্টোটা বলি বি এ বলি তাহলে প্রথমে বি লিখবো আর তারপরে এ এ লিখবো। এবার এই এ এবং বি কি না, এ এবং বি এই ক্ষেত্রে হচ্ছে দুটো গতিশীল বস্তু আর কিছুই নয়, সেখানে যা ছিল এখানেও তাই। তো এ এবং বি হচ্ছে দুটো গতিশীল বস্তু। প্রথমটা কি এ এ বি মানে কি, যেটা প্রথমে যে লেটারটা থাকে অর্থাৎ এই ক্ষেত্রে আছে কি এ রয়েছে, তার মানে আমি বলতে চাইছি যে এ এ বি লেখা মানে অর্থ হচ্ছে যে এ বস্তু অর্থাৎ ক্যাপিটাল এ বস্তুর আপেক্ষিক ত্বরণ কার সাপেক্ষে, বি বস্তুর সাপেক্ষে। তাহলে বি বস্তুর সাপেক্ষে সেটা হচ্ছে। whereas যদি আমরা এটা বি এ হয় তাহলে বি বস্তু বের করছি তাহলে এটা বি হয়ে যাবে, সব সেম থাকবে, এটা এ হয়ে যাবে, জাস্ট চেঞ্জ হচ্ছে। তার মানে কি যেটা ফার্স্ট থাকছে এটা সেটাই তারই বের করা হচ্ছে, যেরকম আমরা বলের ক্ষেত্রেও দেখেছি। তো আপেক্ষিক ত্বরণের এই আইডিয়াটা খুবই কাজে লাগবে। খুব সহজ একটা উদাহরণ দেব। দেখো ধরো একটা উঁচু একটা বিল্ডিং থেকে, কয়েকতলা বিল্ডিং থেকে দুটো ঢিলকে একসঙ্গে কিংবা দুটো ঢিলকে ছেড়ে দেওয়া হলো। দুটো ঢিলকে যখন ফেলে দেওয়া হচ্ছে জাস্ট প্রথমে ভাবো ওর প্রকৃত ত্বরণটা কত। ওর প্রকৃত ত্বরণ কিন্তু যেহেতু বস্তু তার ওজনের জন্য নিজের থেকে পড়ছে, যদি আমরা বায়ুর বাধাকে উপেক্ষা করি তার নিম্নমুখী যে ত্বরণ সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমান, এবং এই ত্বরণের মান নির্দিষ্ট। সেটা দুটো বস্তুর ক্ষেত্রেই কিন্তু এই ত্বরণের মান কিন্তু ত্বরণ যেহেতু ভেক্টর রাশি একই থাকছে। তো দুই কি, আমরা যতগুলো বস্তু ফেলবো সেই অবস্থায় বায়ুর বাধাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে স্বাভাবিকভাবে তার নিম্নমুখী ত্বরণ হচ্ছে জি। তো এটাই হচ্ছে তার প্রকৃত ত্বরণ। তো এই প্রকৃত ত্বরণের মান যেহেতু দুই ক্ষেত্রেই হচ্ছে জি, তাহলে আমরা ইজিলি বলতে পারি সেটা কি না, এই ক্ষেত্রে যদি আমরা দুটো বস্তু এরকম লিখি তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু একই, যেহেতু ত্বরণ এরও যা ত্বরণ তারও তাই ত্বরণ। তো তাদের দুজনে যার সাপেক্ষে যারই বের করি না কেন, অর্থাৎ এ যদি বি এও বের করি তাহলেও কিন্তু সেই জি মাইনাস জি থাকছে কিন্তু। তো তার মানে হচ্ছে যে এগুলো কিন্তু অবশ্যই শূন্য ভেক্টর, এগুলো এক একটা, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে শূন্য। তার মানে এ বস্তুর সাপেক্ষে বি এবং বি বস্তুর সাপেক্ষে এ কিন্তু আপেক্ষিক ত্বরণ কিন্তু শূন্য হচ্ছে, যেহেতু মান একই। যদি একটা কম একটা বেশি হতো তাহলে কিন্তু আপেক্ষিক ত্বরণ থাকতো। তো এই ক্ষেত্রে থাকার কোনো সম্ভাবনা এমনিও নেই, কারণ বস্তু অবাধে পতনশীল, তার মানে তার ত্বরণ অবভিয়াসলি যেটা থাকছে সেটা হচ্ছে এই জি থাকছে। তো এমনিও দেখবে অনেক উঁচু থেকে যখন কোনো দুটো বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে তো প্রথমের দিকে যাই হোক না কেন তারপরে কিন্তু একটা স্টেডি ভেলোসিটি নিয়ে অ্যাচিভ করে নেয়। তার মানে আমি বলতে চাইছি সে কিন্তু এই ত্বরণ নিয়েই কিন্তু নামবে, অন্য সব বাধাগুলো, সে বায়ুর সাম্য বল বলো কি ঘর্ষণ বল বলো, সব বাধাগুলোকে উপেক্ষা করেই এই কথাটা কিন্তু বলা হচ্ছে। তাহলে আপেক্ষিক বেগের ক্ষেত্রেও তাই হতো, কিন্তু যখন দুটো বস্তু একই রকম গতিবেগ, সাপোজ ধরো দুটো ট্রেন, সাপোজ এই ব্ল্যাক আর ব্লু, ধরো এই দুটো ট্রেন গতিশীল হচ্ছে একই বেগ নিয়ে ভি নিয়ে। তো ব্লু ট্রেনে যে ব্যক্তি বসে আছে দর্শক আর ব্ল্যাক ট্রেনে যে বসে আছে ব্যক্তি, তো দুজন দুজনের দিকে যদি তাকায় দুজন দুজনকে কিন্তু স্থির মনে করে, কারণ তাদের আপেক্ষিক বেগ কিন্তু শূন্য। কিন্তু বাইরে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তোমরা যদি দাঁড়িয়ে থাকো তোমরা লক্ষ্য করে দেখে কি মনে হবে যে না, ট্রেনটা কিন্তু গতিশীল। তাহলে দুজন যেহেতু একই গতিবেগে গতিশীল সেই জন্য দুজন দুজনকে স্থির ভাবছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটা তোমরা মাথায় রাখবে। তো আপেক্ষিক ত্বরণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেটা 105 এবং 106 পেজে রয়েছে। 5টা অঙ্ক রয়েছে, 5টাই দেখবে। তার মধ্যে একের দাগ আর শেষের 3টে, অর্থাৎ 1, 3, 4, 5 একটু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের প্রশ্নবিদ্যাতেও রয়েছে। তো 5টাই দেখে নিলেই সবচেয়ে ভালো হয়। আমরা আলোচনা এখানেই শেষ করছি, টপিকটা যেহেতু শেষ হয়েছে।
আর নেক্সট ভিডিওতে আমরা একটাই টপিক আলোচনা করব, একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে মোশন অফ এ বোট ইন এ রিভার, অর্থাৎ নদীতে নৌকার গতি। স্রোত থাকলে, স্রোত না থাকলে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার করা এবং ন্যূনতম সময়ে নদী পারাপার করা কিভাবে, কোন শর্তে করা যাবে। তার মানে কি বলছি আমি, নদীতে নৌকো গতি কিভাবে হবে এবং যদি স্রোত না থাকে তখন কেমন, আর যদি স্রোত থাকে তখন ন্যূনতম সময় এবং ন্যূনতম দূরত্বে কিভাবে নদীটা পারাপার করা যাবে, সেটা নিয়ে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে শুধুমাত্র সেটাই আলোচনা করব। তারপরে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো রয়েছে, যেরকম দুটো ভেক্টরের স্কেলার গুণফল, ভেক্টরের গুণফল, সেইগুলো নিয়ে আমরা আলোচনা পরপর করে নেব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।